আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা চুপ টিপে হাসছে। হেমলতা বিরক্ত হল। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি খরকশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা, ঘুমোচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সচকিত হলো, ছট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেললো, তারও তো পড়তে ইচ্ছে করে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজার সবকিছু স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মুর্শিদ বাড়িতে ঢুকেন। হাতে ঝাঁকি জ্বালার বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। মুর্শিদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মুর্শিদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মুর্শিদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠোনে। মুর্শিদ কাদের ব্যাগ উল্টে ধরেন খামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মুর্শিদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে। আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মুর্শিদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোন রকম অশান্তি না হইলে তো থাকবামই। গামছা গামছা নিয়ে তিনি কলপারে চলে যান। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মুর্শিদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মুর্শিদকে শাসান। ফলস্বরূপ মুর্শিদ বাড়ি ছাড়েন। মুর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মুর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন। সকালের মিষ্টি রোদ। গাড় গড়িয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আইনা দে। খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ একদলা থুতু উঠোনে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠোনে খেলতে দেখে ফরমাইশ দিলেন, এই মাইয়া যা পানি লইয়া আয়। অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মুর্শিদকে বললেন, খবর তো ভালাই, বাবা ছেলেটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিকটা পাশ করুক, কি কন? মেজুডারা না, বড়ডা। তোমার বউ তো মরিচের লাহান, কোনো বাউ রাজি হয় না। তুমি বুঝাই হোসেন, পাত্র খাটি হীরা। মেজোডা না, বড়ডা। তোমার বউ তো মরিচের লাহান, কোনো বায়ও রাজি হয় না। তুমি বুঝাই হোসেন, পাত্র খাটি হীরা। বাপদাদার জমিদারি আছে। মুর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার ওপর কোন রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দিবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মুর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়া যখন চায় সেটি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মুর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন। এরপর বড় অসুখে পড়লেন। তাই মুর্শিদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মুর্শিদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী গড়ের এখন ভালা না, যখন বংশে কালি পড়বো তখন বুঝবা। কোন মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই দরাইয়া দেওয়ান লাগে। বুঝছো নি? তোমার বউরে বুঝাও। রশিদ পাত্রে অনেক প্রশংসা করলেন। জমি জমা বাড়িঘর সবকিছুর বাড়াউড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মুর্শিদের মস্তিষ্ক কাজ শুরু করলো। রশিদ ঘটক গীতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তোলেন। হেমলতা সাফ নাকচ করে দেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মুর্শিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন।
শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মুর্শিদের তিরিক্ষ মেজাজ, তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রগে রগে রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি জাদালু কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না, এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল বেরিয়ে পড়ে। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মুর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্ম তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। মুর্শিদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মুর্শিদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মুর্শিদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মুর্শিদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলত থেকে বললেন, 1 মাসের লাইগা গড়ডা সাইরা লাহরি ঘরে উইঠা পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লাইগা। মাতবর বাড়ি যারা আইছে তারার গুলি আমরার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টাকা দিব। বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি, কাইলে উঠতে কই আইছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে, ঢাকা পাঠাতে হবে। তিনি মুশকিদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলাম নে, এখন সব গুছাই এলাও। পূর্ণ আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন সাহার চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ তারা দেখতে পারলো না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে, যেন লিখন সাহার চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাঁচামাচি করে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা আসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম কি যেন বলেছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়। অনেক কষ্টে চেপে অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারণ নাম হয়। শুটিং এর মাঝে হুট করে আকাশে ভেঙে বৃষ্টি নামে। আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে, হাতে সবারই রং ঝা। ডিরেক্টর আপুল সাহেব দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করলো মগা বলল, ওই যে লাহারিঘর, ওইটাতে আছে। লাহারিঘর মানে কি? মগের বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারিঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাবে, ঠিক আছে? আইচ্ছা আপা। এই লিখন যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হই হই করে উঠল, না না না, ব্যাটা লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় ছেলেটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন বাইরের লাহানে বিলাই সুখা। ছেলেটারে স্কুল ছাড়া আর কোনখানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে। এই সিঁড়ি লইয়া বহুত তা কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো। লিখন তীক্ষ্ণ গোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি।
সামনের দরজাটা বন্ধ। দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ওটার ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তারা অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লাহারিঘর দুভাগ করা হয়েছে চাদর টানিয়ে। এক পাশের চৌকিতে হেমলতার মোর্শেদ থাকেন, অন্য পাশের চৌকি পদ্মজা, পূর্ণার প্রেমার দখলে। লাহারিঘরের পেছনের দরজা আপাতত প্রথম লাহারিঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসাবে ব্যবহৃত হচ্ছে। পিছনে কচু গাছ ছিল। হেমলতা মুর্শিদকে নিয়ে জায়গা খালি করে দিয়েছেন। তো সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য চুপচাপ কেটে সরু পথ করা হয়েছে। এতে মুর্শিদের সাহায্য ছিল না। হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং এর দলে অনেক পুরুষ। পদ্মজাকে বলেও তাদের সামনে নিয়ে আসা যাওয়া করতে দেয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্য এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না। না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাধি? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাখতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন, দাঁতগুলো ধপধপে সাদা। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ৩৬। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধপধপে সাদা। চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো। চোখ দুটিকে কবির পুকুর মনে হয়। চেমচার গড়ন। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে সারা দিনগুলোই মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা তুই রাখবি? পদ্মজা ভাবিনি অনুমতি পাবে। অদূরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? চা জলদি, আসরের আজান পড়ছে। আসরের আজান কবে পড়েছে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে। প্রেমা বাটপারি করে। এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মধ্যে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সুধাগন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মুর্শিদ পদ্মজাকে রাত্রি দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ডেকে হেমলতাকে মেজাজ দেখে প্রশ্ন ছুড়ে দিলেন, এই সিটি রান্দে? এই সিটি রান্দে কেন? হামলা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই সিঁড়ির হাতে রান্ধন আমারে না খাওয়াইতে। মুর্শিদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তারপর আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না হলে খাবা না? রাইতের বেলা না খাইয়া থাকবা আমি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউই তা করিনি। মুর্শিদের কিছু নোংরা কথা শুনতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গিয়েছেন মুর্শিদ কি বলবেন। আঙুলে তুলে শাসিয়ে মুর্শিদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। অদ্য তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা বাবা বলে না। মুর্শিদের নোংরা কথাগুলো হজম করে নিলেন। তবে কিরমির করে বললেন, অদ্য আমার স্ত্রী না, অদ্য তোমার মেয়ে। আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মুর্শিদ দমে যান। চৌকিতে বসে বড় বড় নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজা জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই নারীর সাথে আর পারা যায় না। অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে। হেমলতার পিঠে উরুতে গাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই বর্ষাদের। রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি করে গিয়েছিলাম। মগাছে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুঁত খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে কঠিন সেরা সুন্দরী মনে করে।
মেয়েটার নাম পদ্মজা। বা পুরো নাম যেন কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়, এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশে থেকে সেলেনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলেনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছে। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা, অবিশ্বাস্য। সবাইকে অবাক সবাইকে অবাক হয়ে তাকাতে তাকে চিত্রা বিব্রত বোধ করলো। গলায় জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখনের ছিল। যখন শুনল পদ্মজার 16 বছর বয়স, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘর করে থাকে। তবু লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। লিখন আনমনে হেসে উঠল।